হ্যালো প্রিয় সবাই, আশা করি আপনারা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। আজকে আমরা রিস্টার্ট ইয়োর সেলফের 60তম দিনের আলোচনা শুরু করতে যাচ্ছি এবং আজ যেহেতু শুক্রবার, সো আমাদের বই নিয়ে আলোচনা। এবং আমরা অনেক দিন ধরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে এটার 21তম দিন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের 21তম দিন, এবং আশা করছি আজকে আমরা বইয়ের যে 15 চ্যাপ্টার, চ্যাপ্টার 15, আমরা সেটা শুরু করব ইফ এভরিথিং গোজ ফাইন। অ্যান্ড আজকে এটা শেষ হবে না, প্রবাবলি আরও একদিন বা দুদিনও লাগতে পারে। বাট ইন্টারেস্টিংলি এটা হয়তো যাচ্ছে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 15, যেটা কিনা আজ সহ আরও 2 দিন বা 3 দিন লাগতে পারে। এটা হবে আমাদের এই বইয়ের লাস্ট চ্যাপ্টার। যদিও এই বইয়ের অনেক প্র্যাকটিস আছে এবং সেগুলো আমরা ক্রমান্বয়ে পরবর্তী দিনগুলোতে আমরা সেই প্র্যাকটিসগুলোতে হাত দিব। কিন্তু আপাতত ফর দ্য টাইম বিং আমরা এই আগামী 2-3 শুক্রবার এটা শেষ করে, মানে উইদিন জুন আমরা শেষ করে আমরা হয়তো বা নতুন বই ধরবো। আপাতত আমরা রিচ ড্যাড এবং পোর ড্যাডকে আমাদের পাইপলাইনে রেখেছি। বাট ইন দ্য মিন টাইম যদি ভালো কোনো বইয়ের পরামর্শ আপনাদের থেকে আসে বা সেই বইটা যদি আমার পড়া হয়ে থাকে বা আপনাদেরকে বলার মতো এনাফ নলেজ যদি আমি জেনারেট করতে পারি, সেটা আমরা করতে পারি। সো আমরা যদি আপনারা কেউ আমাকে লিখেন যে আপনারা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেন আমার জন্য একটু বেশি সুবিধা হয়। বাট আই হোপ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 15, 15তম চ্যাপ্টার। এখানে তারা বলেছে 6 ঘোস্টস অফ ফিয়ার, অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে আমাদের যে মনের যে ভয়, সেই ভয়কে উনি 6টা ভূতের সাথে তুলনা করেছেন বা 6টা অশরীরী আত্মার সাথে তুলনা করেছেন, যাতে আমরা ওটা একটু ডিফারেন্টলি দেখি। সো এই 6টা ভয়কে নিয়েই এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। এবং মানুষের জীবনে ভয় যে কত বড় বাধা মানুষের লক্ষ্য অর্জনের পথে, আমাদের লেখক নেপোলিয়ন হিল সেটার উপরে বেশি জোর দিয়েছেন। এবং আমরা গত শুক্রবার যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমরা এই বিষয়ে কথা বলেছি যে অ্যাকচুয়ালি 14তম চ্যাপ্টার পর্যন্ত আমাদের জানা হয়ে যায় যে ইন অর্ডার টু অ্যাকোয়ার রিচ বলতে যে কোনো ধরনের রিচ হতে পারে, সেটা অর্থ সম্পদ হতে পারে, সেটা জ্ঞান হতে পারে, সেটা সম্পর্ক হতে পারে, সেটা জনপ্রিয়তা হতে পারে, সব ধরনের রিচনেস পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা কিন্তু চ্যাপ্টার 14 পর্যন্ত, 6 সেন্স পর্যন্ত আলোচনাতেই শেষ হয়ে গেছে। তাহলে পঞ্চদশ চ্যাপ্টারটা আমরা কেন পড়ছি? পঞ্চদশ চ্যাপ্টারটা আমাদেরকে ফোকাস করছে যে ওই 14টা জিনিস বা 14টা প্র্যাকটিস বা 14টা কাজ করার পথে আমাদেরকে কোন কোন জিনিস বাধা হয়ে দাঁড়ায় আমাদের ইচ্ছায় বা আমাদের অনিচ্ছায়, আমাদের জ্ঞাতে কিংবা আমাদের অজ্ঞাতে, সেই জিনিসগুলোই আসলে পঞ্চদশ চ্যাপ্টারের ভিতর আলোচনা করা হয়েছে। তার মানে পঞ্চদশ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জন্য একটা রক্ষা কবচ চ্যাপ্টার। অর্থাৎ আমি যে 14টা জিনিস ঠিক মতো করবো, সেটা করার পথে কোন কোন জিনিসগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই 14টা জিনিসের অনেকগুলো জিনিস আমরা হয়তো আগে থেকে জানতাম ওভার দ্য ইয়ার্স, কিন্তু আমরা নানা কারণে করিনি। তাহলে কেন করিনি? কোন জিনিসগুলো আমাদের জানা থাকা সত্ত্বেও আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই জিনিসগুলোকে আমরা এই পঞ্চদশ চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এবং সেটাকে লেখক বলেছেন 6টা ভূত বা 6টা ভয়। যদিও ভূতের ভয় না, জাস্ট ভয়কে এক্সপ্লেন করার জন্য উনি 6টা ভূতের সাথে বিষয়টাকে তুলনা করেছেন। এবং চ্যাপ্টারের শুরুতে, যেহেতু ইংরেজি বই, আমি আগেও আপনাদেরকে বলেছি কমন ইনস্ট্রাকশন, বই আপনাদের নিজে পড়তে হবে। কোনো বইয়ের রিভিউ শুনে, ইদানিং তো আমরা অনেক সময় আধা ঘন্টা রিভিউ দিয়ে দিই একটা বইয়ের, কোনো বইয়ের রিভিউ শুনে, এমনকি আমি যে এই যে আজকে 21তম ক্লাস, হয়তো আমাদের 23 বা 24টা ক্লাস দিয়ে হয়তো আমরা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শেষ করব, এত ডিটেল আলোচনা করার পরও আমার সবসময় আপনাদের প্রতি আর্নেস্ট রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা বই নিজে পড়বেন। এবং আমরা এই কাজগুলো আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, সো দ্যাট আপনি যখন বইটা পড়তে ধরবেন তখন যেন আপনি সহজে বিষয়টা বুঝতে পারেন। তার সাথে এটাও সত্য যে আপনি যদি নিজে পড়বেন তখন আপনি বইটার ভিতর থেকে আরও নতুন অনেক কিছু বের করে ফেলবেন। সেম ওয়ার্ড, সেম মিনিং, কিন্তু আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে অনেক নতুন নতুন তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে পারবেন, যেটা সবসময় আমাদের সবার জন্য খুব দরকার। পাশাপাশি যাদের ইংরেজি পড়ার হয়তো বা একটু কষ্ট রয়েছে বা ইংরেজি আমরা অ্যাভয়েড করতে চাই, তাদের জন্য এটা একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি যে আপনি এই বইটা পড়ার সুযোগে আপনার ইংরেজি পড়ার একটা দখল বেড়ে যাচ্ছে। সো এই বইয়ের শুরুতে, এই বইয়ের 15-10তম চ্যাপ্টারের শুরুতেই লেখক বলেছেন যে আমরা জানি, শুরু থেকে আমরা অনেকবার এসব বলেছি,
এবং আমরা আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের আলোচনার মধ্যে এটা বলি যে যে কোনো কিছু যখন সাকসেসফুল হয় তার আগে এটার জন্য কিছু অ্যাকশনের প্রয়োজন হয়, অর্থাৎ সাকসেস ইজ দ্য আউটকাম, অর্থাৎ একটা রেজাল্ট সাকসেসফুল হলো, একটা জিনিস সাকসেসফুল হলো, এটা যদি একটা আউটকাম হয় তাহলে তার পিছনে অনেকটা অ্যাকশন থাকে, অর্থাৎ কিছু কাজ থাকে, কিছু ভার্ব থাকে, যেগুলোর কারণে ওই অ্যাকশনগুলো একসময় সাকসেসফুল আউটকামে পরিণত হয়। কিন্তু সেই অ্যাকশনগুলো ট্রিগার হওয়ার আগে মাইন্ডসেট তৈরি হয়, অর্থাৎ মনের মধ্যে একটা ছবি তৈরি হয়, মনের মধ্যে আমরা অনেকগুলো তথ্য জোগাড় করি, আমরা অনেকগুলো অড ইভেনের মধ্যে কম্পেয়ার করি, সেগুলোর মধ্যে কোনটা বেস্ট অপশন সেটা নিজেই থেকে নিজেকে কনভিন্স করি, কিংবা অন্য লোকও আমাদেরকে কনভিন্স করতে পারে, হোয়াট এভার ইট ইজ। সব মিলিয়ে আমরা মনের মধ্যে ওই যে অ্যাপারেন্টলি বাস্তব জীবনের যে সাকসেসফুল জিনিসটা আমরা দেখতে পাই তার একটা প্রথম ধাপ বা একদম প্রাইমারি ধাপ মনের মধ্যে ঘটে যায়, এবং এটাকে আমরা সবসময় ফার্স্ট ক্রিয়েশন বলি 7 হ্যাবিটসের ভাষায়, কিংবা আমরা বলছি ক্রিয়েশন অফ ফিলোসফি অফ ক্রিয়েশন, অর্থাৎ প্রথম কোনো কিছু কিভাবে তৈরি হয় তার ব্যাপারে আমরা মনের একটা বিরাট গুরুত্ব দিয়েছি। একই সাথে মনের ভিতরেই যেহেতু অনেক কিছু প্যারালেলি চলতে থাকে, সেহেতু মনের ভিতরে আরও 3টা বিষয় তৈরি হয়, সেটার একটার নাম দিয়েছেন উনি ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতা, মনের মধ্যে তৈরি হয় ডাউট বা সন্দেহ, এবং ফাইনালি মনের মধ্যে তৈরি হয় ফিয়ার বা ভয়। এই 3টা জিনিসও মনের মধ্যে তৈরি হয়, এবং যখনই আমরা তুলনামূলকভাবে অজানা একটা রাস্তায় হাঁটতে থাকি, কিংবা তুলনামূলকভাবে অজানা বা আমি আগে করিনি এরকম কোনো কাজ আমি করতে শুরু করি, কিংবা এরকম একটা কোনো চিন্তা আমাদের মাথায় আসে, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো, এজন্যই আমরা ওইরকম একটা ভালো চিন্তা করতে শুরু করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনের মধ্যে আরেকটা অংশ, সেটা কি আমরা জানি, এমিগডালা, আমাদের মধ্যে সিদ্ধান্তহীনতা, সন্দেহ বা দ্বিধা, এবং তৃতীয় ভয়কে তৈরি করে দেয়। এবং আজকে যখন আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, আমরা এই যে করোনা মহামারীর মধ্যে আমাদের জন্য খুবই মানে টাইমলি একটা ডিসকাশন আমরা করতে যাচ্ছি, কারণ আমাদের মধ্যেও এই মুহূর্তে নানা ধরনের ভয়, আতঙ্ক, অস্বস্তি কিন্তু কাজ করছে। আমরা জানি এই ভয় নিয়ে আমরা অনেক আগে অনেকবার আলোচনা করেছি, আমরা আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের আলোচনায় আমরা ভয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের আলোকে আমরা ভয়কে আরেকবার একদম ব্যবচ্ছেদ করে কাটাচেরা করে ভয়ের ভিতরের সব কিছু আমরা পরিষ্কারভাবে দেখে নিতে চাই। সো লেখক বললেন যে ভয় কি মনের মধ্যে হুট করে তৈরি হয়? উনি বলছেন যে না, ভয় মনের মধ্যে হুট করে তৈরি হয় না, ভয় তৈরি হওয়া হচ্ছে একটা প্রসেস, এবং সেই প্রসেসের শুরুটা এবং শেষটা হচ্ছে, শুরুতে আমরা বলছি সিদ্ধান্তহীনতা বা ইনডিসিশন দিয়ে শুরু হয়, সেটা এক সময় ভয় শেষ হয় ফিয়ার হিসেবে যে এন্ড আপ করে আপনার মাইন্ডের মধ্যে, তবে তার মাঝে সে ওই যে আরেকটা ট্রায়ো 3 ভাইয়ের কথা বলেছে ডাউট, সেটার মধ্য দিয়ে এসে যায়। তাহলে প্রসেসটা কিভাবে তৈরি হয়? কোনো কিছুতে আপনি যখন এন্ড আপ করবেন ভয় দিয়ে, সেটা শুরুটা হয় কোনো ধরনের সিদ্ধান্তহীনতা দিয়ে। তাহলে এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা যারা সিদ্ধান্তহীনতায় ভুগি, তারা এক অর্থে আমাদের মনে আমাদের নিজের অজান্তে আমরা ভয়কে ট্রিগার করে দিই। তাহলে সিদ্ধান্তহীনতা দিয়ে ভয়ের বীজটা বপন হয়, সেইটা আস্তে আস্তে যখন ডালমালা মেলে পাখা বিস্তার করে, তখন আমরা সেটাকে বলি ডাউট বা সন্দেহ হিসেবে আমাদের মনে দানা বাঁধে, এবং সেটাই এক সময় যখন ফুলে ফলে পুরোপুরি একটা বিরাট আকৃতির গাছে পরিণত হয়, সেটা একটা ভয়ের আকারে রূপান্তরিত হয়। এবং লেখক এটাও বলছেন যে এই যে প্রসেসটা ইনডিসিশন থেকে সেটা সিড হয়ে একটু বড় হয়ে ডাউটে কনভার্ট হলো, সে ডাউটটা আরও বড় হতে হতে বিশাল একটা গাছের মতো হয়ে একটা ফিয়ারে পরিণত হলো, এই জিনিসটা এত নিভৃতে হয়, এত গোপনে হয়, এত আপনার চিন্তার বাইরে হয়, যে আপনি যদি খুব মনোযোগ দিয়ে এই প্রসেসটাকে ফলো না করেন তাহলে আপনি ধরতে পারবেন না, এবং একদিন হঠাৎ করে দেখবেন আপনার মনের ভিতরে একটা ভয় তৈরি হয়েছে। এবং সেজন্য উনি বলেছেন যে আমাদের সবসময় এই জায়গাগুলোতে অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, যেটা আমরা রিস্টার্ট ইয়োরসেলফেও বলি, এবং আমাদের চিন্তাগুলোকে, কোনটা হচ্ছে ডাউট তৈরি করার মতো চিন্তা, কোনটা হচ্ছে ইনডিসিশনের মতো চিন্তা, কোনটা আসলে ভয়ের মতো চিন্তা, সেইগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে হয়তো পরখ করতে হবে। সেই ব্যাপারে আমরা একটু পরে আরও আলোচনা করব। তবে আমরা যদি ওই জিনিসটা না করি তাহলে আমরা এই ভয়কে ডিফিট করতে পারবো না।
এবং উনি এটাও আলোচনা করছেন যে আমরা যে এর আগের দিন সিক্স সেন্সের কথা বলেছি, এবং আমরা বলেছি যে 14তম চ্যাপ্টারে এসে আমরা সিক্স সেন্স নিয়ে আলোচনা করেছি, এবং সিক্স সেন্স হচ্ছে এই 14টা চ্যাপ্টারের একদম টপ স্টোন, এবং ওইটা তখনই কাজ করে যখন আগের 13টা বিষয় আমরা মাস্টারি করি। তবে লেখক এটাও বলছেন যে কারো মধ্যে যদি ভয়, শুধু ভয় না তার আগের ধাপ, যদি তার মধ্যে দ্বিধা, শুধু দ্বিধা না তারও আগের ধাপ, যদি সিদ্ধান্তহীনতা যদি কারোর মধ্যে কাজ করে, অর্থাৎ এই যে তিনটা ভয়ের সমস্ত স্তর, বীজ থেকে শুরু করে চারা গাছ হয়ে এই বটবৃক্ষ, এই তিনটার যে কোনো একটা যদি কারো ভিতরে অবস্থান করে, তাহলে তার সিক্স সেন্স কাজ করবে না এবং সে কোনোভাবেই ডিসাইসিভ হতে পারবে না একটা জিনিসের মধ্যে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা গত শুক্রবার আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে সিক্স সেন্স হচ্ছে একটা ইনফাইনাইটের সাথে কানেকশন। সো সেই কানেকশনটা কখনোই কাজ করবে না যদি আপনার এন্টিনা সবসময় আপনার মধ্যে অস্থিরতা তৈরি করে, এবং আপনাকে সবসময় এন্টিনা যদি বলে যে প্রবাবলি আমি রাইট চ্যানেল টিউন করতে পারছি না, তাহলে আপনি কোনোদিন সেই চ্যানেলের কথা বা শব্দ বা বাণী বা মেসেজ আপনি কোনোদিন পাবেন না। এজন্য ভয়ের ব্যাপারে লেখক আমাদেরকে বারবার সাবধান করেছেন। এবং এই চ্যাপ্টারে লেখক মূলত 6 ধরনের ভয়ের কথা বলেছেন, যেহেতু চ্যাপ্টারের শুরুতে উনি বলেছেন সিক্স হোস্ট অফ ফেলিয়ার, সিক্স হোস্ট অফ ফিয়ার। সো উনি 6 ধরনের উনি ভয়ের ব্যাপারে আমাদেরকে অবহিত করেছেন। প্রথম এবং প্রধানতম ভয়ের কথা উনি বলেছেন দ্য ফিয়ার অফ পোভার্টি, অর্থাৎ গরিব হয়ে যাওয়ার ভয়। এটা নিয়ে আমরা আর পরে আলোচনা করব। দ্বিতীয় ভয়টার কথা উনি বলেছেন দ্য ফিয়ার অফ ক্রিটিসিজম, বা আমরা বলি না যে সমালোচনার ভয় বা সমালোচিত হয়ে যাবার ভয়। তিনটার কথা উনি বলেছেন দ্য ফিয়ার অফ ইল হেলথ, অর্থাৎ আমাদের শরীর খারাপ হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব, সেরকম কোনো ভয়, করোনার জন্য খুব ইম্পর্টেন্ট। দেন তিনি বলেছেন দ্য ফিয়ার অফ লস অফ লাভ অফ সামওয়ান, কোনো একজন ভালোবাসার মানুষকে আমি হারায় ফেলবো, কিংবা কোনো মানুষের কাছ থেকে আমি ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটা হারিয়ে যাবে। এটা দুটো ফর্মেটই হতে পারে, মানুষটাই চলে গেল কিংবা সেই মানুষটা আমাকে ভালোবাসা বন্ধ করে দিল। দুই ক্ষেত্রেই আমি হয়তো অ্যাপারেন্টলি ক্ষতিগ্রস্ত হলাম, সেই ভয়টা, ক্ষতির ভয়। দেন উনি বলেছেন দ্য ফিয়ার অফ ওল্ড এজ, অর্থাৎ আমরা সবাই আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছি, প্রতিদিন আমাদের বয়স একদিন করে বাড়ছে, তাহলে এই আমি একদিন বুড়ো হয়ে যাব, আমার শক্তি থাকবে না, আমি কাজ করতে পারবো না, আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাব, এরকম ভয়। এবং ষষ্ঠ ভয়ের কথা উনি বলেছেন দ্য ফিয়ার অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় যদি আমাদের বেঁচে থাকার জন্য যদি উপকারী হতো, তাহলে কিন্তু আমরা সেই ভয় পাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধ করি না। আমরা রিস্টার্ট ইয়োরসেলফ এই কথাটা বারবার বলেছি, বরঞ্চ আমরা এটাই বলেছি যে জীবন পরিপূর্ণ হয় মৃত্যুর চিন্তার মধ্য দিয়ে, এবং মৃত্যু, বার্থ টু ডেথ বলার সাথে সাথে কিন্তু আমরা মৃত্যুর কথা বলে দিই। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন আরো ডিটেল আলোচনা করবো, তখন আমরা দেখবো যে সেই মৃত্যুর চিন্তাটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইন্সপায়ার করে না, আমাদেরকে বড় কিছু করার জন্য আগ্রহ তৈরি করে না, রাদার সো কল্ড মৃত্যুর ভয়টা আমাদেরকে টেনে ধরে, আমাদেরকে পিছনের দিকে নিয়ে আসে। এবং উনি এটাও বললেন যে এই 6টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা, 2টা বিষয়, যেটা ফিয়ার অফ পোভার্টি অ্যান্ড ফিয়ার অফ ক্রিটিসিজম, অর্থাৎ এই যে গরিব হয়ে যাওয়ার ভয় বা দারিদ্র্যের ভয় এবং সমালোচিত হওয়ার ভয়, এই 2টা ভয় সব মানুষের মধ্যেই কাজ করে। তাহলে অন্যগুলো কি মানুষের মধ্যে কাজ করে না? অন্যগুলোও কাজ করে, কিন্তু কোনো কোনো মানুষের মধ্যে কোনোটা বেশি কাজ করে, কোনোটা কম কাজ করে, কোনোটা হয়তো কোনো মানুষের মধ্যে কাজ নাও করতে পারে। আলোচনার সুবিধার জন্য আমরা বলে দিচ্ছি 700 কোটি মানুষ পৃথিবীতে, কোনোটা হয়তো নাও কাজ করতে পারে কারোর মধ্যে। তবে লেখক খুব কনভিকশন নিয়ে বলেছেন যে এই প্রথম 2টা হচ্ছে অলমোস্ট সব মানুষ, 99% মানুষ এই ফিয়ার অফ পোভার্টি, আমি গরিব হয়ে যাব বা আমার যদি সংসার না চলে কিংবা আমি কি খাবো সেই ভয়, এবং ফিয়ার অফ ক্রিটিসিজম বা সমালোচিত হওয়ার ভয়টা সব মানুষই পায়। এটা একটা সত্যের কথা উনি বলেছেন। সাথে উনি এটাও বলেছেন যে আমরা আরো যত ধরনের ভয় সম্পর্কে আলোচনা করতে চাই বা করতে পারি, আপনাদের মনে হয়তো তৈরি হচ্ছে, সেগুলো এই 6টা ভয়েরই সেট বা সাবসেট। অর্থাৎ এই 6টা ভয়কেই যদি আপনি বিন্যাস সমাবেশ করেন, তাহলে যে বিভিন্ন রকম কম্বিনেশন পাবেন, সেগুলোর মধ্যে ওইগুলো জায়গা করে নেবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন এটা পড়তে শুরু করেছি, আমি এই চ্যাপ্টারটা আসলে 2-3 মাস আগেই পড়েছি, ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে। আমি ইনফ্যাক্ট সিক্স সেন্সটা পরে পড়েছি, কিন্তু এই চ্যাপ্টারটা আমি আগে পড়েছি। আমি দেখলাম আমার কিন্তু ফিয়ার অফ পোভার্টি আছে, অর্থাৎ আমার যদি এই যে প্রথম ভয়টা যদি না থাকতো, তাহলে হয়তো আমি আমার
অন্তত গত 4-5 বছরে বা 6 বছরে যখন আমি আমার জীবনের ব্যাপারে অনেক স্বাধীনতা পেয়েছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি হয়তো আরো অনেক বোল্ড সিদ্ধান্ত নিতাম, অথবা আজকেও যে আমি কোনো বোল্ড সিদ্ধান্ত নিতে পারছি না বিকজ অফ ফিয়ার অফ পভার্টি। সো আমি এটা খুব মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা পড়েছি এবং আমি নিজে যেহেতু আপনাদের সামনে এটা আমি স্বীকার করলাম, আই থিঙ্ক আপনারাও নিজের জায়গা থেকে চিন্তা করতে পারেন যে আপনারা আসলে এই 6টা ভয়ের কয়টা দ্বারা বা একাধিক দ্বারা আক্রান্ত কিনা এবং সেটা আপনাদেরকে আপনাদের চলার পথকে কিভাবে বিঘ্নিত করছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে উনি বলছে যে এই 6টা ভয় আবার একটা আরেকটাকে ট্রিগার করে, অর্থাৎ একটা আরেকটাকে শুরু করিয়ে দেয়। সো প্রবাবলি ফিয়ার অফ পভার্টি, আমি যদি গরিব হয়ে যাই তাহলে কি হবে, ভাই না খেয়ে থাকবি না, সাথে সাথে মনে হয় মানুষ তো তাহলে আমাকে খারাপ বলবে, আমার তো সমালোচনা করবে, আমারে বলবে কি ছিল লোকটা, আর এই যে একটা রিস্টার্ট ইয়োরসেলফ করতে যায় কি হয়ে গেল, গরিব হয়ে গেল। এই যে ফিয়ার অফ ক্রিটিসিজম, অথবা যখনই আমরা নতুন কিছু করতে যাচ্ছি, হয়তো আমি পোভার্টির ভয়টাকে অতিক্রম করতে পারলাম, কিন্তু আমি ভাবলাম মানুষ, গ্রামের লোক কি বলবে, আচ্ছা আমি যদি সত্যি সত্যি চাকরি ছেড়ে দিয়ে রিস্টার্ট ইয়োরসেলফের কাজ করতে চাই, আমার গ্রামের চাচা ফুপুরা তো বলবে যে ওর তো চাকরি গেছে গিয়া, ও কিসের চাকরি ছাড়ছে, এই দুনিয়া কেউ চাকরি ছাড়ে, ও তো আসলে চাকরি গেছে, নিশ্চয়ই কোনো একটা অকাম কুকাম করছে এই জন্য চাকরি চলে গেছে, নিশ্চয়ই টাকা তসরুপ করছে, নিশ্চয়ই কোম্পানির কোনো ক্ষতি করছে এই জন্য। এই যে সমালোচনার ভয়, সো পোভার্টির সাথে সমালোচনার ভয়টা কিন্তু কানেক্টেড হয়ে গেল। একইভাবে ইল হেলথের সাথে ডেথ, কিংবা আমাদের ওল্ড এজের সাথে ইল হেলথের সাথে ডেথ, অর্থাৎ এরকম এই 6টা জিনিস আবার চক্রাকারে ঘুরতে থাকে। কাজেই এটা একটার যে এফেক্ট, 6টা যখন কম্বাইন হতে থাকে বা 6টা যখন একটার পর একটা ট্রিগার হতে থাকে, তখন সেটা আপনার মধ্যে কিন্তু আরো অনেক বেশি ভীতি বা অস্থিরতা তৈরি করে দিচ্ছে। বাট লেখক সাথে সাথে এটাও বলছেন যে ভয় পাওয়ার কিছু নাই, ভয় নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ভয় জিনিসটা আসলে কি, উনি বলছেন ইটস নাথিং বাট স্টেট অফ মাইন্ড। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে মানুষ এক্সটার্নালি, আমরা এই কথাটাও রিস্টার্ট ইয়োরসেলফে খুব গুরুত্বের সাথে আলোচনা করি, আমরা বারবার বলি, এবং এটা রিস্টার্ট ইয়োরসেলফের একটা খুব মৌলিক অপ্তবাক্য, যে মানুষ তার শক্তির বলে, মানুষ তার ব্রেনের বলে পৃথিবীর অলমোস্ট সব জিনিসের উপর কন্ট্রোল স্থাপন করে ফেলেছে। শুধু একটা জায়গায় মানুষ কন্ট্রোল স্থাপন করতে পারে নাই বা ফেল করছে, যেটা রিস্টার্ট ইয়োরসেলফের মাধ্যমে আমরা চেষ্টা করছি, যেটা আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি, সেটাকে উনি বলেছেন স্টেট অফ মাইন্ড, অর্থাৎ তার চিন্তাটা কি হচ্ছে, তার মনের অবস্থাটা কি, কেন এমন হচ্ছে, এই যে জিনিসটা, অর্থাৎ আমার ভিতরের পৃথিবীটাকে যে আমি কন্ট্রোল করব, আমার স্টেট অফ মাইন্ডকে, এই জায়গায় মানুষ কন্টিনিউয়াসলি ফেল করছে। তাহলে কি হচ্ছে, আমাদের এই যে সারা দুনিয়াকে যে আমরা করাতলে নিয়ে আসছি, সারা দুনিয়াকে যে আমরা কন্ট্রোলের মধ্যে আনছি, এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকেও যদি আমি আলোচনার সুবিধার জন্য বলে দিই যে আপনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছেন, আপনার ভিতরে স্টেট অফ মাইন্ডকে আপনি যতক্ষণ নিয়ন্ত্রণে আনতে পারবেন না, আপনি কখনোই সুখ শান্তি খুঁজে পাবেন না। এখানে স্পেসিফিক্যালি সুখ শান্তি বা অন্যান্য জিনিসগুলোকে ফোকাস না করে লেখক বলছেন যে ভয়টাও একটা পার্টিকুলার স্টেট অফ মাইন্ড, এবং এটাকে মানুষ যদি চায়, নর্মালি পারে না, করছে না বিকজ অ্যাওয়ারনেস নাই, কিন্তু মানুষ যদি চায় তাহলে এটাকেও রাইট ওয়েতে কন্ট্রোল করা সম্ভব এবং রাইট ডিরেকশনে মাইন্ডকে ফ্লো করা সম্ভব। আমরা জাস্ট পরশুদিন রাতের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং অবশ্যই আমি ডিটেল বলবো না। আমাদের পরিচিত কারো একজনের বাবা বা মায়ের বা অর্থাৎ পরিবারের একজনের প্রধানের বা পরিবারের একজন সিনিয়র ব্যক্তির করোনা ধরা পড়ে, রাতের বেলা ইনফরমেশনটা পাওয়া যায়, এবং দ্য পারসন ওয়াজ ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার, বিকজ আমরা জানি করোনা যদিও বা হয়তো মৃত্যুহার অনেক বেশি না, কিন্তু মুরব্বী বয়স্ক মানুষদের জন্য এটা যে কোনো সময় ফ্যাটাল হতে পারে, এবং বাংলাদেশের কনটেক্সটে যেভাবে আমরা ম্যানেজ করছি স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্য কিছু, কারো সমালোচনা করা আমার ইচ্ছা নাই, তাতে এইটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, এই বৃদ্ধ লোকটাকে নিয়ে আমি কিভাবে যাব, কোথায় দেখাবো, এই ধরনের একটা অস্থিরতা তৈরি হয়ে যায় যে কোনো মানুষের জন্য। এটা আমার বাসায় হলেও আমার হবে। সো আই ক্যান ইকুয়ালি ফিল দ্য ফিয়ার অর আনকমফোর্টেবিলিটি
the person had on that day before yesterday actually. সো আমি বোধহয় রাত 11টার দিকে জানতে পারলাম বিষয়টা তার কাছ থেকে মেসেজের মাধ্যমে। সো ইমিডিয়েটলি আমি ফিরতি মেসেজ দিলাম এবং আমরা কিছুক্ষণ কমিউনিকেট করলাম, এবং আমি যেটা বুঝলাম যে উনি খুব বেশি অস্থিরতার ভিতর দিয়ে সময় যাচ্ছে তার, যেহেতু উনি বিষয়টা মাত্রই জানতে পেরেছেন। উনি মোরলেস পরিবারের প্রধান এবং বাবার বয়সও অনেক বেশি, 75 ইয়ার্স, তার আরও অনেক বেশি কমপ্লেক্সিটি আছে। সো বিং এ থার্ড পার্সন, আমার হয়তো ওখান থেকে একটু ইমোশন থেকে দূরে এসে আমার পক্ষে জিনিসটা দেখা সম্ভব হলো। আমি চিন্তা করে দেখলাম যে এই যে একটা পরিবার, ঢাকা শহরের পরিবারগুলো কীরকমভাবে আপনারা জানেন, যেখানে হয়তো আমার বয়সী বা আমাদের মতো ভাই বোনদের বয়সী কেউ একজন সংসারের প্রধান উপার্জন করছেন এবং আমাদের বাবা মাদেরকে নিয়ে আমরা একটা পরিবারের সুখী শান্তিতে থাকার চেষ্টা করছি। সেখানে আমি আজকে জানতে পারলাম যে আমার বাবা মা করোনায় আক্রান্ত, এবং আমার ঘুম এমন অস্বস্তি তৈরি হলো আমার মধ্যে, স্টেট অফ ফিয়ার, যে আমি কি করবো আর আমি বুঝতে পারছি না। তাহলে এটার পরিণতিটা কি? এটার পরিণতি হচ্ছে যিনি সবচেয়ে সুস্থ এবং কর্মক্ষম লোক তাকেই কিন্তু নেক্সট কয়েকদিনের জটিল পরিস্থিতির রেসপন্সিবিলিটিটা নিতে হবে, সেটা চিন্তার লেভেলে, কাজের লেভেলে, সব জায়গায়। সেই মানুষটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো মুশকিলটা আরও বেড়ে যাবে। সো আমার কাছে মনে হলো যে এই মুহূর্তে প্রিন্সিপাল হচ্ছে যে যেই মানুষটা পরিবারের প্রধান তাকে যে কোনো মূল্যে সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকার পূর্ব শর্ত কি? তাকে ঠিকমতো ঘুমাতে হবে, তাকে খেতে হবে, তাকে সঠিকভাবে চিন্তা করার শক্তি থাকতে হবে, যাতে আমার ইমোশন এসে যেন আমার লজিকগুলোকে ডাইলিউট করে না দেয়। সো দেন আমি তাকে বললাম যে আপনাকে আজকে ঘুমাতে হবে খুব ভালো করে রাতে। সো এটা প্রবাবলি তার কাছে একটা বোল্ড ফ্লম ব্লু, যে আমার বাবার অসুস্থতা, আমাকে রাতে ঘুমাতে বলে, কেমনি ঘুমাবো আমি? দেন আই ট্রাই টু এক্সপ্লেইন যে দেখেন, আপনি মাত্র কিন্তু জানলেন যে আপনার বাবার করোনা ধরা পড়েছে, কোনো কারণে এই রিপোর্টটা যদি আজকে রাতে আপনার কাছে না এসে এই মেসেজটা যদি কালকে সকালে আসতো, তাহলে তো আকাশ পাতাল চেঞ্জ হয়ে যেত না। এবং আপনার বাবার আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যে সিমটমগুলো তৈরি হয়েছে, তাতে কিন্তু এই মুহূর্তে ওয়ারিড হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কাজে একটা ইনফরমেশন এসে কেন আপনাকে ডাইলুট করে দিচ্ছে, যেখানে আপনার জন্য এখন ঘুমানো দরকার। এবং আমি বলেছি রাত সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং পৃথিবীর বেশিরভাগ পশু পাখি, জন্তু জানোয়ার এই সময়টা ঘুমায়, বিকজ মানুষ সহ সমস্ত জন্তু জানোয়ারের একটা রেস্টের দরকার আছে। এবং আপনি যদি আজকে রাতে রেস্ট নেন, আল্লাহ না করুক, আমরা দোয়া করি, তারপরও আল্লাহ না করেও যদি না করলেও যদি তার শরীর অসুস্থতা কালকে সকালে বেড়ে যায়, সো দ্যাট ইউ আর মোর ক্যাপেবল টু অ্যাটেন্ড হিম অর হার। এবং উনি আমাকে রাতেই মেসেজ পাঠিয়েছেন এবং সকালেও মেসেজ পাঠিয়েছেন যে হ্যাঁ, এটা শোনার পর বা বলার পর আমি ভালো করে চিন্তা করেছি এবং আমি নিজেকে বোঝাতে পেরেছি। আমি জানি না উনি কতটুকু শান্তিতে ঘুমাতে পেরেছেন, বাট অ্যাটলিস্ট আমি যখন আজকে এই কথাটা পড়ছিলাম বইতে, তখন আমার কাছে মনে হলো যে স্টেট অফ মাইন্ড এটা একটা ভয়, যেটাকে চাইলে আমরা কিল করতে পারি, আমরা মুভ করাই দিতে পারি, আমরা সরাই দিতে পারি, যদি আমরা কনসিয়াসলি লজিক্যাল চিন্তাটা করতে পারি। এবং উনি এটাও বলেছেন যে আমরা অনেক সময়, এই উদাহরণ থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা অনেক সময় অনেক মানুষকে লাকি বলি যে দেখছো ওই লোকটা খুব ভাগ্যবান, ওর জীবনে এটা ঘটে গেল। এবং আমরা অনেক সময় দেখতে পারি যে কিছু মানুষ সো কল্ড লাকি, যারা কিনা অন্য কোনো মানুষ যাদের ইকুয়াল অথবা গ্রেটার এবিলিটি, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, ব্রেইন ক্যাপাসিটি ইত্যাদি থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারে না। এই যে মোর ক্যাপাবল, মোর ট্রেন, মোর এক্সপিরিয়েন্স, মোর ব্রেন ক্যাপাসিটিওয়ালা মানুষগুলো কিন্তু আমরা দেখতে পাই রিলেটিভলি লেস ব্রেন ক্যাপাসিটি, লেস ট্রেনিং, লেস এক্সপিরিয়েন্সওয়ালা মানুষরা অনেক কিছু পেয়ে যায়, অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়, এবং আমরা তখন তাদেরকে লাকি বলি। লেখক বলেছে নো, দ্যাট ইজ রং। অ্যাকচুয়ালি ওরা লাকি না, ওরা আসলে কম ভীতু এবং তুমি একটু বেশি ভীতু। যারা এই বেশি ব্রেইন ক্যাপাসিটি ইত্যাদি নিয়ে কাজ করছে, তারা যে কোনো কারণে তাদের স্টেট অফ মাইন্ডের মধ্যে ফিয়ারটা বেশি দূর জেকে বসার কারণে এই সমস্ত লোকরা যেটা অ্যাচিভ করতে পারে না, যাদের মধ্যে এই ফিয়ার বা এই 6 ধরনের ভয় বা সেটার সাথে রিলেটেড ভয়গুলোকে তারা ওভারকাম করতে পারে, তারা রিলেটিভলি লেস ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও তারা তাদের যে সুযোগকে কাজে লাগাতে পারে। এবং উনি এরপরেই আমরা চলে গেছি যে আমাদের ফিয়ার অফ পোভার্টির জায়গাটাতে, অর্থাৎ আমরা যে 6টা ভয়ের কথা বলেছি তার মধ্যে প্রথম যে ভয়, যেটাকে আমরা বলেছি দারিদ্র্যের ভয়, সেটা দিয়ে শুরু করেছেন, যেটা আমার মধ্যেও কম বেশি আছে বলে আমি স্বীকার করলাম। তো উনি বলেছেন যে দারিদ্র্যের ভয়টা মানুষের মধ্যে কেন, লেখক এটা নিয়ে খুবই পাজলড, এবং লেখক বলেছেন যে পৃথিবীতে যে জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি এবং সবচেয়ে সহজে বুঝতে পারি, যেগুলো বোঝানোর জন্য আমাদের প্রচুর জ্ঞানের দরকার হয় না, অনেক কারিগরি বই পড়তে হয় না, অনেক বড় বড় ডিগ্রি, বড় বড় বিশ্ববিদ্যালয় পড়তে হয় না, তার মধ্যে একটা হচ্ছে বড়লোক ভার্সেস গরিব।
যদিও লেখক এখানে স্টার মার্ক দিয়ে উল্লেখ করেছেন যে বড়লোক এবং গরিব বলতে সাধারণত আমরা টাকা পয়সা দিয়ে বুঝি, কিন্তু এটা জ্ঞানের বড়লোক জ্ঞানের গরিব হতে পারে, সম্পর্কের বড়লোক সম্পর্কের গরিব হতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট আমরা শুরু থেকেই বলে আসছি আলোচনার সুবিধার জন্য আমরা সবসময় এটাকে আমাদের অর্থনৈতিকভাবেই আলোচনাটা করব, তাহলে আলোচনাটা বুঝতে আমাদের জন্য বেশি সুবিধা হয়। তাহলে উনি বলেছেন যে পৃথিবীতে মানুষ, যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারে যে ধনী এবং দরিদ্র, বড়লোক এবং গরিব, এই দুটো ডিফারেন্ট ডিরেকশন। এটা এমন না যে একই রাস্তায় গেলেন, এই অল্পের জন্য আপনি ধনী হয়ে গেলেন, অল্পের জন্য আপনি গরিব হয়ে যাবেন, এটা কখনো হয় না। এবং উনি বলেছেন যে দুটোর পাথও একদমই আলাদা। অর্থাৎ এমন না যে আপনি দরিদ্রের পথে আগায় গেলেন, অর্থাৎ দরিদ্র হওয়ার মতো কাজগুলো আপনি করলেন আর হুট করে আপনি ধনী হয়ে গেলেন, কিংবা আপনি ধনী হওয়ার জন্য অনেক কাজ করলেন আর হুট করে একদিন গরিব হয়ে গেলেন, এটা কখনো হবে না। দুটোর পাথও আলাদা। তাহলে দুটার ডেস্টিনেশন আলাদা, দুটার পাথ আলাদা, এবং আমরা সবাই এটা বুঝি। তারপরও আমরা কেন যেন দারিদ্র্যের ভয় পাই। আমাদের মধ্যে ধনী হবার বোধটা যত না ড্রাইভ করে, তার থেকে বেশি আমাদেরকে কুড়ে কুড়ে খায় দরিদ্র হয়ে যাওয়ার ভয়। যদিও দুইটা কিন্তু কমপ্লিটলি দুই ডিরেকশন। লেখক বলছেন আপনি যখন একটা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে একদিকে গেলে দারিদ্র, আরেক দিকে গেলে ধনী হওয়া, আপনি ধনী হওয়া নিয়ে না ভেবে আপনি দরিদ্র হয়ে যেতে পারি সেই ভয়টা পাচ্ছেন। আপনি আপনার চিন্তার জগতে মনের অজান্তে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আপনি দারিদ্রতা নিয়ে চিন্তা করছেন। অর্থাৎ লেখক বলছেন ধনী না হওয়া মানে দরিদ্র হওয়া না। সো দরিদ্র হওয়ার চিন্তাটাই, বা আমি একদিন গরিব হয়ে যাব বা আমি গরিব হব, এই চিন্তাটাকে উনি নিগলেক্ট করে দিতে বলেছেন। এটা আপনার ডিকশনারি থেকে, আমার ডিকশনারি থেকে উনি দূর করে দিতে বলেছেন। উনি বলেছেন আমরা শুধু চিন্তা করব ধনী হওয়া নিয়ে, অর্থাৎ রিচনেস নিয়ে আমাদের সমস্ত চিন্তা থাকবে। রিচনেস না হলে কি হতে পারে, রিচনেস হলে কি হতে পারে, কোথায় যে আমি দাঁড়াতে পারি, সেই জিনিসগুলো আরো পরে আরো ডিটেল আলোচনা হবে। কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে কখনোই দরিদ্র হওয়ার বিষয়টা আমাদের মধ্যে থাকবে না। যদিও আনফর্চুনেটলি পৃথিবীর বেশিরভাগ মানুষ ধনী এবং দরিদ্রের মধ্যে এই পার্থক্যটা জানা সত্ত্বেও সারাদিন দারিদ্রতা নিয়েই চিন্তা করতে থাকে। এবং উনি বলেছেন আমরা যখন চ্যাপ্টার 1 নিয়ে আলাপ করেছি আমাদের এই বইয়ের, আপনাদের যদি শুরুতেই মনে থাকে তাহলে আমরা বলেছি ডিজায়ার নিয়ে শুরু করেছি আমরা, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য তীব্র বাসনা। লেখক বলেছেন কোনো মানুষ দরিদ্র হওয়ার জন্য তীব্র বাসনা নিতে পারে না, পাগলও করবে না। তাহলে অবশ্যই আমরা যখন একটা তীব্র বাসনার কথা বলি, সেটা আমরা কোনো কিছু পাওয়ার নিয়তে করি, পাওয়ার আশায় করি, এবং সেটা অবশ্যই একটা পজিটিভ কিছু পাওয়ার আশায় করি। উনি বলেছেন চ্যাপ্টার 2-তে গিয়ে আমরা জানতে পারি যে কিভাবে এই বাসনাটাকে আস্তে 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 কনভার্ট করতে হয় রিয়েলিটির দিকে। এবং উনি বলেছেন এই চ্যাপ্টারে এসে এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে যে আমরা আসলে কিভাবে শুধু রিচনেসের দিকে এগিয়ে যাব, এবং আমাদের মনের মধ্যে আমরা দারিদ্র্যের কোনো দুশ্চিন্তাই আমরা রাখবো না। এবং উনি বলেছেন যে রিডিং দিস চ্যাপ্টার, এটা আমি বললাম। এবং উনি আরো বলেছেন ইউ নো দ্য রোড দ্যাট লিডস টু রিচ, আমরা শুধু ওইটাই খুঁজবো যেটা আমাদেরকে ধনী হবার পথে এগিয়ে নিয়ে যাবে। ইউ হ্যাভ বিন আ রোড ম্যাপ হুইচ ইট ফলোজ উইল কিপ ইউ অন দ্য রোড ইফ ইউ নেগলেক্ট টু মেক দ্য স্টার্ট। খুব মজার একটা কথা বলেছেন যে আমরা তোমাকে ধনী হওয়ার পথ সমস্ত দেখিয়ে দিব, এখন তুমি যদি শুরু করতে না চাও ওই রাস্তাটা হাঁটতে, কিংবা ডেস্টিনেশনে পৌঁছার আগেই যদি থেমে যাও, আমরা এরকম ঘটনা আগে পড়েছি এই বইটি, যে একদম লক্ষ্যের কাছে গিয়ে মানুষ থেমে গেছে, এই সব কিছুই যদি করতে থাকো, তাহলে তুমি দরিদ্র হওয়ার ভয় পাওয়াকে দোষ দিবা না, তুমি নিজেকে দোষ দিবা যে আমি রাইট কাজটা করিনি। এবং এখানে এসেও উনি আবার বলেছেন যে এটা একটা আমাদের আমাদের স্টেট অফ মাইন্ড ছাড়া আসলে আর কিছুই নয়, এবং এই স্টেট অফ মাইন্ডকে আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে, কারণ দরিদ্র হয়ে যাব এই ধরনের একটা মানসিকতা খুবই সুইসাইডাল, মানে নিজেকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এবং উনি অনেকগুলো পয়েন্ট এখানে বলেছেন, আমি আপনাদেরকে 254 নম্বর পৃষ্ঠার শেষের দিকে কিছু বিষয় বলছি। উনি বলছেন দিস ফিয়ার প্যারালাইজেস দ্য ফ্যাকাল্টি অফ রিজন। এই ধরনের ভয়, এই যে দরিদ্র হয়ে যাওয়ার ভয়, আমাদের মধ্যে যত লজিক্যাল চিন্তা সবগুলোকে প্যারালাইজ করে। ডিস্ট্রয়েস দ্য ফ্যাকাল্টি অফ ইমাজিনেশন, আমরা যদি কোনো কল্পনা করি, পজিটিভ কল্পনা, সেটাকে করতে বাধা দেয়। কিলস সেলফ রিলায়েন্স, আমাদের আত্মসম্মান বা যে বিষয়টা রয়েছে সেটাকে নষ্ট করে দেয়। আন্ডারমাইন্স এনথুসিয়াজম,
আমাদের মধ্যে যত উদ্যম থাকে সেগুলোকে কমিয়ে দেয়, ডিসকারেজেস ইনিশিয়েটিভ, কোনো কিছু করার পথে বাধা তৈরি করে, লিডস টু আনসার্টিনিটি অফ পারপাস, আমরা যখনই ওই পারপাসটাকে সেট করে নিই সেটাকে আস্তে আস্তে নড়াই দিতে থাকে, দুলাই দিতে থাকে, এনকারেজেস প্রোক্রাস্টিনেশন, এখন না পরে করি, আচ্ছা দেখা যাবে, হবে, আচ্ছা কালকে করব, এই ধরনের জিনিসগুলোকে বাড়িয়ে দেয় মনের ভিতরে, অ্যান্ড মেক্স সেলফ কন্ট্রোল অ্যান্ড ইম্পসিবিলিটি, এবং নিজের উপর থেকে আপনার সমস্ত কন্ট্রোলকে সে দূর করে দেয় বা হারিয়ে দেয়। কাজে আমাদের এই যে স্টেট অফ মাইন্ড যেটা হচ্ছে পোভার্টি, এটাকে আমাদের কোনোভাবেই আমাদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। লেখক 255 নম্বর পৃষ্ঠে গিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে অন্যান্য সব প্রাণীর মতো মানুষেরও একটা বেসিক ইনস্টিংক্ট আছে, সেটা হচ্ছে যে সে নিজেকে সুপিরিয়র করতে চায়। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, এবং আমরা রিস্টার্ট ইউরসেলফে এই বিষয়টা কিন্তু আলাপ করি, খেয়াল করবেন। আমরা বলি যে সমস্ত প্রাণী বা সমস্ত জন্তু জানোয়ারের কিন্তু একটা বেসিক ইনস্টিংক্ট কাজ করে, তাই না? এবং এগুলা কেউ কাউকে শেখায় না। এই যে গরু, ছাগল, কুকুর, এদেরকে আমরা শিখাই না, তাহলে কিভাবে তারা এটা বুঝতে পারে? তাদের ডিএনএতে হার্ড কোডেড অবস্থায় এই জিনিসগুলো চলে আসে, এবং তারা অটোমেটিক প্রকৃতিগতভাবে এই জিনিসগুলো শিখে ফেলে। সেখান থেকে তারা কি শিখে? আপনারা দেখবেন যে এখনই দুইটা কুকুর মিলেমিশে খেলছিল, কিন্তু এক খণ্ড মাংস দেওয়ার সাথে সাথে একজনের দখলে যখন সেটা চলে গেল, যখন আরেকজন এটা খেতে চাইলো, তখন সে তার সাথে দুর্ব্যবহার করে ফেলছে, তীব্রভাবে বাজেভাবে দাঁত বের করে সে হিংস্র আচরণ করছে, অথচ একটু আগে তারা বন্ধু ছিল। তখন উনি বলছেন, লেখক বলছেন যে যখনই কোনো কিছু পজেস করার দরকার হয়, যে জিনিসটা রিলেটিভলি স্কেয়ার, যেটা হয়তো অনেক অ্যাবান্ডেন্ট না, যেখানে সেখানে পাওয়া যাচ্ছে না জন্তু জানোয়ারের জন্য খাবার, সেখানে গিয়ে জন্তু জানোয়াররা সবসময় হিংস্র আচরণ করে। এবং উনি বলেছেন মানুষও এই হিংস্রতার বাইরে নয়, তবে যেহেতু মানুষের বুদ্ধিবৃত্তি গ্রো করেছে, মানুষ সভ্য হয়েছে, মানুষ সামাজিক হয়েছে, সমাজের সামনে তাকে একটা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে হয়, সেহেতু লেখক বলেছেন মানুষ এখন এই হিংস্রতাটা সরাসরি প্রদর্শন করে না। অর্থাৎ এক খণ্ড মাংস নিয়ে মানুষ কাটাকাটি করবে না, কিন্তু তার ভিতরের যে হিংস্রতার যে মনোভাব, সেটা সে কন্টিনিউ করে, এবং সেটা সে ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে মানুষের উপর, আরেকজন মানুষের উপর চাপিয়ে দেয়। অর্থাৎ মানুষ যখন বড়লোক হতে চায়, সাধারণ মানুষ, জেনারেল মানুষ, যারা আমাদের মতো সোকল থটের মধ্য দিয়ে আসে নাই, তারা বেশিরভাগ ধরনের মানুষ আরেকজন মানুষকে নিয়ে আমি বড় হব, উইন উইন হব, সেই চিন্তাটা করে না। বেশিরভাগ লোক মনে করে যে আমার উইন মানে ওকে হারাতে হবে। কাজে আমি যদি আজকে টাকা উপার্জন করতে চাই, আমরা রিচনেস টাকার অর্থে বলছি, আলোচনা করছি আলোচনা সুবিধার জন্য, তাহলে অনেককে গরিব বানিয়ে আমার এটা হতে হবে। এটা মানুষের একটা নর্মাল টেন্ডেন্সি। এবং উনি বলেছেন এটা হচ্ছে ওই যে মানুষের যে জন্তু হবার মতো যে যে আচরণ, সেটার আসলে কোনোভাবেই বাইরে নয়। এবং লেখক একটা খুব সার্বজনীন কঠিন কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে এইটা যদি আপনি বুঝতে চান, তাহলে এই যুগের, লেখক কিন্তু 100 বছর আগের কথা বলছেন, কিন্তু আমি এই যুগের কথা বলছি, এই যুগের যে কোনো একটা অ্যারেঞ্জ ম্যারেজ বা সেটেল ম্যারেজের দিকে আপনি তাকালেই বুঝতে পারেন যে কিভাবে সম্পদের ভারসাম্য তৈরি করার জন্য দুইটা পার্টি নেগোশিয়েট করতে থাকে। এখানে হয়তো আপনারা যৌতুক ফৌতুকের দিকে ফোকাস করবেন, আমি অতদূর যেতে চাই না। হ্যাঁ, সেগুলো অবশ্যই আছে, কিন্তু তারপরও আমরা যখন একটা আমাদের ছেলে বা মেয়ের বিয়ে শাদী নিয়ে চিন্তা করি, আমাদের আত্মীয় স্বজনের, আমরা কিন্তু এখনকার দিনে হালে, অন্তত করোনার মধ্যে তো বিয়ে শাদী হচ্ছে না, গত 1 বছরের কথাও যদি আমি বলি, আমরা কিন্তু একটা আদর্শ পরিবার, ছেলে বা মেয়েটা চরিত্রবান, সৎ, ইন্টিগ্রিটিওয়ালা, সেটার থেকে আমরা বেশি খুঁজি ছেলের আয় কত, মেয়ের আয় কত, কি পড়ে, কোথায় গেল, কি পড়ে, বাবার কি আছে, মার কি আছে, ঢাকায় বাড়ি আছে কিনা, ওই দিকে কিন্তু আমাদের বেশি ফোকাস। কিন্তু বিয়ে একটা সামাজিক বন্ধন, এবং এখানে আসলে আমরা সবসময় চাওয়া উচিত যে দুইটা সোল কাছাকাছি আসবে, পরস্পর পরস্পরকে বুঝবে, এবং তারা একটা আদর্শ পরিবার তৈরি করবে, যাতে আমাদের পরের যে জেনারেশনটা আসছে, আরেকটা সেট অফ পিপল, মানুষ, যারা মানুষের মতো মানুষ হিসেবে গ্রো করবে। সেটার জন্য হয়তো অনেক কিছুর প্রয়োজন নাই, কিন্তু ব্যবসার মতো বিয়েকেও আমরা লাভ ক্ষতির পাল্লায় মাপতে থাকি। এবং সেজন্যই উনি বলেছেন পরের লাইনে, খুব একটু হিউম্যানাস ওয়েতে বলেছেন উনি, হিউমার দিয়ে, যে সেজন্যই যে দেখেন যে কোর্টগুলোতে ডিভোর্স নিয়ে কতগুলো কেস চলছে। পরের দিকে গিয়ে তারপরের পৃষ্ঠায় 256 নম্বর পৃষ্ঠায় লেখক বলেছেন যে আপনার ভিতর পোভার্টির ভয় আছে কিনা, যে কোনো ভয়, এক্ষেত্রে পোভার্টির ভয় আছে কিনা, সেটা একটা সেলফ অ্যানালাইসিসের ব্যাপার।
আমি সেলফ অ্যানালাইসিস করে অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমার ভিতর প্রচণ্ড পরিমাণ পোভার্টির ভয় আছে এবং আমাকে এটা ওভারকাম করতে হবে। তবে লেখক বলেছেন সব মানুষের হয়তো সেলফ অ্যাওয়ারনেসটা এরকম লেভেলে নাও হতে পারে, এবং আমি যে আপনাদের সামনে খোলামেলাটা স্বীকার করলাম এটার একটা কারণও আছে, আমি একটু পরে সেটা বলে দিব। উনি বলেছেন যে পোভার্টির এই ভয়টা মানুষ অনেক সময় জানলেও অ্যাভয়েড করতে চায়, এবং সেটা যখন সে পাবলিকলি অ্যাভয়েড করতে চায়, যেহেতু আমাকে পাবলিকলি একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সে নিজের কাছেও সেটা অ্যাভয়েড করতে চায়, এবং এই অ্যাভয়েডেন্সটা তাকে এই মূল সমস্যা থেকে দূরে রাখে এবং সে কখনোই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারে না। কাজে যখন কেউ আমাকে হয়তো এসে ভয় দেখাবে যে এই তুমি তো আসলে গরিব হওয়ার ভয় পাচ্ছ তাই না, তখন বলবো না কিসের, আমি কোনো সময় এগুলোকে টাকা পয়সা আমি কোনো পাত্তাই দিই, আমি এরকম মনে করবো। বাট সত্যি কথা বলতে আমার এই ফিয়ার অফ পোভার্টি আছে, এবং সেটা আমি বই পড়ার সময় স্বীকার করেছি এবং আপনাদের সাথে পাবলিকলি স্বীকার করেছি এই জন্য যাতে আমি রিয়েলি এটাকে অ্যাড্রেস করার জন্য এটাকে আমি প্রথমত আমার চিন্তা ভাবনার মগজের মধ্যে আমি জায়গা দিব এটাকে, এবং আমি এটাকে আমি ওভারকাম করার জন্য আমি অ্যাওয়ারনেসের সাথে কাজ করব। লেখক বলেছেন যে বেশিরভাগ মানুষ এটা করতে চায় না, এবং এজন্য আমরা অনেক সময় যেহেতু লেস অ্যাওয়ারনেস নিয়ে আমরা বেশিরভাগ সময় নিজেদেরকে পর্যালোচনা করি, বেশিরভাগ সময় আমরা এই প্রবলেমটাকে এটাকে আমরা ওভারলুক করে ফেলি, অর্থাৎ আমরা এটা খেয়াল করি না। এই জন্য উনি বলেছেন যে সেলফ এক্সামিন করাটা খুব জরুরি উইথ লটস অফ অ্যাওয়ারনেস, যে অ্যাকচুয়ালি আমার কি সমস্যা হচ্ছে আমার ভিতরে, আমি কেন পারছি না। খামাখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচকে বইটাকে ভুয়া না বলে ভালো করে চিন্তার দরকার আছে যে আসলে আমি কততম জায়গায় গিয়ে আটকে গেছি, কোন আইডিয়াটাতে যে আমি আটকে গেছি। যেমন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি অনেকের সাথে সরাসরি কথা বলি আপনাদের সাথে, এই যে ডেফিনিটিভনেস অফ পারপাস, তাই না, যেটা একদম বইয়ের প্রথম চ্যাপ্টারে বলা আছে যে যদি টাকাই হয় তাহলে কত টাকা হলে আপনি থামবেন এবং সেই ছবিটা আপনি মনের মধ্যে নেন। এই ছবিটা আমার জানা মতো আমি যাদের সাথে কথা বলেছি, আপনারা যারা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের খুব ভক্ত যারা, তাদেরও অনেক লোক এখন পর্যন্ত সেট করতে পারেন নাই। কেন সেট করতে পারেন নাই? কারণ আপনাদের মধ্যে ভয় কাজ করে। আচ্ছা 1 কোটি টাকাতে যদি থেমে যাই, কথার কথা, তাহলে তো 2 কোটি টাকা আমার হইল না। আরে ভাই, কোনো একটা জায়গায় যায় থামেন এবং ওইটা আগে অ্যাচিভ করেন না। আপনি তো চিন্তা করলেই হয়ে যাচ্ছে না, চিন্তা করার পর তো আরো অনেকগুলো কাজ আছে। সো ওই পাথে যত আপনি এগিয়ে যাবেন, তখন দরকার হলে আপনি যখন দেখছেন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, তখন আপনি আবার ডিজায়ারকে রিথিঙ্ক করেন। কিন্তু লোভী লোকের মতো আপনি আজকে বসে 1 কোটি না 2 কোটি না 5 কোটি এই চিন্তা আপনি কোনোটাই করতে পারলেন না, সোনার ডিম পাড়া হাঁস জবাই করার মতো, তাহলে একটা বিরাট বড় বোকামি হয়ে গেল। তাহলে কেন আমরা ওইটা করছি? ওই যে শুরুতে দেখেন ভয়ের অনেক আগে ইনডিসিসিভনেসের কিছু কথা বলা আছে, সিদ্ধান্ত নিতে, তারপরে দ্বিধা, এটা না ওইটা, এটাই এক সময় কিন্তু আমাদের পোভার্টির ভয়ে কনভার্ট হয়ে গেল। কাজে লেখক বলেছেন যে খুব সিরিয়াসলি সচেতনভাবে আমাদেরকে এটা বুঝতে হবে। ইভেন উনি বলেছেন যদি এটা করতে গিয়ে আপনি না পারেন তাহলে আপনি অন্য কাউকে ডাকতে পারেন, যিনি এই লাইনের এক্সপার্ট বা যিনি এই কনসেপ্টটা বুঝে, তাকে আপনি বলতে পারেন যে আমাকে অ্যানালাইজ করেন তো, আমাকে প্রশ্ন করতে থাকেন তো, আমি উত্তর দিই, আপনি বের করেন তো আমার মধ্যে কোন কোন জিনিসের ভয় আছে। এবং ওই লোক যখন আপনাকে কনসিয়াসলি প্রশ্ন করবে, আপনি আবার তাকে ধোকা দেওয়ার চেষ্টা করেন না, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। আপনি যখন ওই লোক যখন আপনাকে কোয়েশ্চেন করতে থাকবে, তখন আপনিও সিনসিয়ারলি অ্যান্সার দিতে থাকবেন, এবং ওই লোক যখন আপনাকে আটকিয়ে দেবে কোনো প্রশ্ন, আপনাকে স্বীকার করতে হবে যদি সত্যি আপনি ওখানে যেয়ে থেমে যেয়ে থাকেন, তাহলে আপনার বলবেন ইয়েস আমি এখানে গিয়ে আটকে গেলাম। সো এই ধরনের যখন সেলফ অ্যানালাইসিসটা হতে থাকবে, আমাদের সময় আছে প্রায় 15 মিনিট, এরকম সেলফ অ্যানালাইসিস যখন চলতে থাকবে, তখন লেখক বলছেন যে কতগুলো সিমটম আপনি দেখতে পাবেন, এবং ওই সিমটমগুলো বা ওই উপসর্গগুলো যদি আপনি দেখেন বা বুঝেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই যে পোভার্টির ভয়ের মধ্যে আপনি ডুবে আছেন। যদিও আপনি সরাসরি হয়তো পোভার্টি হিসেবে সমস্যাটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সিমটমগুলো আপনাকে বলে দেবে যে পোভার্টির কারণে কি কি ভয়ের সিমটম আপনার ভিতর কাজ করবে। ইন্টারেস্টিংলি 6টা সিমটমের কথা এখানে বলা হয়েছে, বাট ওই 6টা ভয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে শুধুমাত্র ফিয়ার অফ পোভার্টির সাথে রিলেটেড 6 সেট অফ সিমটমের কথা বলা হয়েছে। আমি একটা একটা করে বলবো এবং এটা শেষ করি, আমরা আজকের পাঠ শেষ করবো। নেক্সট শুক্রবারে আমরা হয়তো বা আমাদের সেকেন্ড ফিয়ার যেটা সমালোচনার ভয়, সেটা নিয়ে আমরা আলাপ করবো। এমন হতে পারে ওই দিন হয়তো আমরা রেস্ট অফ দ্য চ্যাপ্টারটাও শেষ করার চেষ্টা করতে পারি। ওকে, সো উনি প্রথমেই বলেছেন যে ইনডিফারেন্স বা উদাসীনতা। আমাদের মধ্যে যদি উদাসীনতা থাকে তাহলে সেটা প্রবাবলি আমাদের যে ফিয়ার অফ পোভার্টি সেটাকে ট্রিগার করছে। উদাসীনতা বলতে উনি কি বলেছেন? কমনলি এক্সপ্রেসড থ্রু ল্যাক অফ অ্যাম্বিশন। অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব থাকে। উইলিংনেস টু টলারেট পোভার্টি, কেমন যেন একটা মনের মধ্যে আচ্ছা আসি তো, যেমন আছি ভালোই আছি, এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়। আমার ভিতরে এটা প্রচণ্ড পরিমাণে আছে। দেন অ্যাকসেপ্টেন্স উইদাউট কনসাল্টিং, আই থিঙ্ক আমি কি লিখেছি একটু দেখে নিই। অ্যাকসেপ্টেন্স
হোয়াট এভার কম্পেনসেশন লাইফ মে অফার উইদাউট প্রোটেস্ট, জীবনে যা কিছু পাওয়া যাচ্ছে, আরে আসি তো ভালোই আসি, এটাও আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল লেজিনেস, এটা আমার নাই, তবে অন্য কারো থাকতে পারে, অর্থাৎ কোনো কিছু করার পথেই মনে হয় যে একটু টায়ার্ড লাগতেছে, আজকে থাক। একইভাবে মানসিকভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করার ক্ষেত্রে অনেক লেজিনেস চলে আসে। ল্যাক অফ ইনিশিয়েটিভ, পর্যাপ্ত পরিমাণে উদ্যোগ না নেওয়া। ইমাজিনেশনের অভাব, কোনো কিছু স্বপ্ন দেখতে না পারা। এনথুসিয়াজম, আমরা একটু আগে বলেছি উদ্যমের অভাব। এবং সর্বোপরি সেলফ কন্ট্রোল, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি হারিয়ে ফেলা। এই সমস্ত জিনিসগুলো যদি হয়, যেটাকে লেখক একবারে বলেছেন উদাসীনতা, এগুলি সবই হচ্ছে আপনার পোভার্টির ভয়ের একটা বড় নিয়ামক বা উপসর্গ। লেখক আরো বলেছেন কি হতে পারে, হতে পারে ইনডিসিশন, অর্থাৎ সিদ্ধান্তহীনতা। এগুলার রেফারেন্সগুলো কেমন, উনি বলেছেন দ্য হ্যাবিট অফ পারমিটিং আদার্স টু ডু ওয়ান্স থিঙ্কিং স্টেইং ইন অন দ্য ফেস, অর্থাৎ কোনো বিষয় যখনই আসে আলোচনায় তখন আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, অর্থাৎ এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো। এই পর্যায়ে আমরা কি করছি, অন্য একজন লোককে বলছি আচ্ছা ভাই আমার কি করা উচিত, আপনি একটু বলে দেন তো। তখন সেই লোকটা কিন্তু তার মতো করে আপনার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এবং আপনি সেই সিদ্ধান্তটা নিয়েই খুশি মনে কাজ করে ফেলছেন। এটাকে বলা হচ্ছে ইনডিসিশন। সো রিস্টার্ট ইউরসেলফে কিন্তু আমরা এটাকে খুব বেশি জোর দিই, এবং যারা আমার সাথে রিস্টার্ট ইউরসেলফ নিয়ে সরাসরি কথা বলেছে, আমরা খেয়াল করেছেন আমরা কিন্তু যারা লাইফ কোচ হিসেবে কাজ করি, স্পেশালি রিস্টার্ট ইউরসেলফে, আমরা কিন্তু কখনোই কাউকে কোনো কিছু সিদ্ধান্ত দিই না। অনেকেই খুব বিরক্ত হয় যে এই লোকটার সাথে 1 ঘন্টা কথা বললাম, ভাই বলেন একটা পরামর্শ দিয়ে দেন। আমি কিন্তু পরামর্শ দিই না, কারণ পরামর্শ দিলে আমি আমার মতো করে দিব, আমি আমার জীবনের জন্য পরামর্শ নিতে পারি নিজের জন্য, আমি আপনার জীবনের জন্য পরামর্শ দিব না, যেখানে আমি নিজেই আমার জীবন নিয়ে অস্থিরতা এবং জটিলতার মধ্যে ভুগছি। তা আমার পক্ষে আসলে আপনার জীবনের কোনো সলিউশন দেওয়া সম্ভব না। কাজে আমরা সবসময় আমাদের রিস্টার্ট ইউরসেলফে আমরা চেষ্টা করি মানুষকে সিদ্ধান্ত নেবার জন্য ক্যাপাবল করা, এবং সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যে আজকে একটা জিনিস সিদ্ধান্ত নেবেন, সাথে সাথেই যে আপনি একটা সঠিক কিছু করবেন নাও হতে পারে। সো এই সিদ্ধান্ত নেবেন, এটা ভুল হবে, আপনি তারপর পুরোনো জিনিসটাকে চিন্তা করবেন, অবশ্যই পচা কলা পকেটে নিয়ে ঘুরবেন না, সেখান থেকে ভাবেন আচ্ছা এই কারণে ভুলটা হয়েছে, সেটা আপনার একটা অভিজ্ঞতা হলো, এর পরের বার আপনি আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা চালু রাখতে হবে। 3 নম্বরে উনি বলেছেন ডাউট। ডাউট বলতে উনি জেনারেলি কি বলছেন, ডাউট বলতে আমরা বুঝি দ্বিধা। উনি বলেছে যে কোনো ধরনের অস্বস্তি, মনের মধ্যে দ্বিধা, এবং যেটা কি করছে আমার লেখাগুলো আমি নিজেই পড়তে পারছি না, জেনারেলি এক্সপ্রেস ভ্যালিউজ অ্যান্ড এক্সকিউজ, নানা ধরনের উপলক্ষ তৈরি করে। এক্সকিউজ মানে আমরা বুঝতে পারি খোলা যুক্তি দেওয়া, যে এই কারণে আমি করতে পারছি না, ওই কারণে, মানে তর্কের খাতিরে তর্ক করা। ডিজাইন টু কাভার আপ, এক্সপ্লেইন অ্যাওয়ে অ্যান্ড অ্যাপোলজিস ফর ওয়ান্স ফেইলার, অর্থাৎ যখন কোনো মানুষকে তার ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে তখন সে নানান রকমের যুক্তি খুঁজছে, সে হাবিজাবি ব্যাখ্যা দিচ্ছে, কখনো কখনো ব্যাখ্যা দিতে না পারলে বলছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে দেন, এই ধরনের মানসিকতা, অর্থাৎ সে প্রবলেমটা রুটে যেতে চাইবে না। sometimes expressed in the form of envy with other people's success and criticism, অনেক সময় সে অন্যকে সহ্য করতে পারবে না, অন্যের ভালো ব্যাপারটা সহ্য করতে পারবে না, এবং অহেতুক অন্যের ভালো ব্যাপারকে সমালোচনা করতে থাকবে। এগুলো হচ্ছে দ্বিধার লক্ষণ, এবং এই ধরনের লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাও পোভার্টির মধ্যে রয়েছে, পোভার্টির ভয়ের মধ্যে রয়েছে, এবং সেই কারণেই তার এগুলো হচ্ছে বলে লেখক বলছেন। তারপর বলছে ওয়ারি। ওয়ারি বলতে আমরা বুঝি যে ভয় পাওয়া। ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স, এই ধরনের লোকরা অন্যের ভুল খুঁজতে থাকেন। টেন্ডেন্সি টু স্পেন্ড বিয়ন্ড ওয়ান্স ইনকাম, নিজের আয়ের থেকে বেশি খরচ করার অভ্যাস করা। নেগলেক্ট অফ পার্সোনাল অ্যাপিয়ারেন্স, তাকে তার নিজের ব্যাপারে অসচেতন। স্ক্রোলিং অ্যান্ড ফ্রোইং ইনটেম্পারেন্স ইন ওয়ান্স অ্যালকোহলিক ড্রিঙ্ক, আমরা অবশ্য আমাদের সোসাইটিতে এটা খুব কম, অর্থাৎ ভয় বা অস্বস্তি থেকে দূরে থাকার জন্য অ্যালকোহল নেওয়া। অ্যান্ড এরকম আরও কিছু কাজ করা যেখান থেকে সে নিজেকে কিছুক্ষণের জন্য আলাদা করে রাখতে পারে, নানা ধরনের মাদকাসক্তি, আমরা নেগেটিভ আলোচনা করতে চাই না। নার্ভাসনেস, কোনো কিছু দেখলে একটু ভয় পেয়ে যাওয়া। ল্যাক অফ পয়েস, কোনো কিছুর প্রতি আগ্রহ কমে যাওয়া, একটা মানে তীব্র মনোবল নিয়ে যে আমরা একটা জিনিসের প্রতি যাই। সেলফ কনসিয়াসনেস, অনেক সময় নিজের আত্মসচেতনতা কমে যাওয়া, এবং সেলফ রিলায়েন্স, নিজের সম্পর্কে নিজের যে উচ্চ ধারণা বা একটা নিজের আত্মবিশ্বাস সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া। এই সবগুলোকে উনি একবারে ভয় হিসেবে বলেছেন, ওয়ারি বা দুশ্চিন্তা বা ভয় এভাবে আপনি বলতে পারেন। এগুলো হচ্ছে কিসের উদাহরণ, এটা হচ্ছে পোভার্টির দিকে যখন আমরা চলে যাই, আমাদের ওয়ারি অফ পোভার্টি তার এক্সাম্পল। এরপর বলছে ওভার কশন, বেশি সাবধানী আচরণ। আমরা এরকম মানুষকে দেখি, আমি এখান থেকে বলছি, লেখা আমার নিজের লেখা আমি নিজে পড়তে পারছি না, সো বেটার আমি সরাসরি বই থেকে বলছি। দ্য হ্যাবিট অফ লুকিং ফর নেগেটিভ সাইডস of every
সার্কামস্টেন্স, যে কোনো পরিস্থিতিতে শুধু নেগেটিভ দিকটা খেয়াল করা, পজিটিভ দিকটার দিকে না যাওয়া, থিঙ্কিং অ্যান্ড টকিং অফ পসিবল ফেলিওর ইনস্টিড অফ কনসার্নিং টুয়ার্ডস যে কোনো একটা বিষয় আলোচনা আসলে কী কী কারণে আমি ফেল করতে পারি সেই দিকে বেশি মনোযোগ দেওয়া, রাদার সাকসেসফুল হওয়ার জন্য কী করা উচিত সেই দিকে মনোযোগ না দেওয়া, নোয়িং অল দ্য রোডস টু ডিজাস্টার বাট নেভার সার্চিং ফর দ্য প্ল্যান্স টর অ্যাভয়েডিং ফেলিয়ার, কোনো কিছু বললে কী কী কারণে ধ্বংস হয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে আলাপ করা, বরঞ্চ ওই সময়টা চাইলে কী কীভাবে ধ্বংসকে এড়ানো যায় সেই আলোচনাটা করা যেত, সেই আলোচনা করতে তারা মোটেই এগ্রিড নন। অ্যান্ড দেন ওয়েটিং ফর দ্য রাইট টাইম টু বিগিন, সবসময় কোনো একটা ভালো সময় আসবে সেই আশায় আইডিয়া নিয়ে বসে থাকা, কোনো অ্যাকশন না করা, রিমেম্বারিং দোজ হু হ্যাভ ফেইল্ড, যে পৃথিবীতে যে সমস্ত লোক পরাজিত হয়েছে পরিবারের আশপাশে শুধু তাদেরকে নিয়েই তর্জমা করা, তাদেরকে নিয়েই কথা বলা, অ্যান্ড ফরগেটিং দোজ হু হ্যাভ সাকসিডেড, যদি কোনো লোক সাকসেসফুল হয়ে থাকে তাদের সম্পর্কে বলা ওটা আসলে ভাগ্যক্রম হয়েছে, ওর তো মামা চাচা ছিল আর ওর একটা ভাগ্যের গুণে চলে গেছে, এরকম বারবার কিন্তু হয় না। সিইং দ্য হোল ইন আ ডোনাট, ডোনাট আমরা দেখেছি, ডোনাট একটা খাবার, মজার খাবার, বাচ্চারা বেশি খায়, কিন্তু মাঝখানে একটা দেখবেন চাকতির মতো আর কি, উপরে চকলেট দেওয়া থাকে, সো ওটার মাঝে একটা গোল ফাঁকা থাকে, তো একটা ডোনাট দেখলেই সে লোকটা বলবে এই যে কিছু মধ্যে ফাঁকা কেন, ওখান থেকে কিছু ময়দা সরানো হয়েছে, ওখান থেকে কিছু ক্রিম সরানো হয়েছে, অথচ সে কখনোই দেখবে না যে ডোনাটের একটা গোল অংশ আছে, সেখানে এনাফ ক্রিম এবং অন্য কিছু দেওয়া আছে। অ্যান্ড এই সমস্ত লোকরা পেসিমিস্টিক হয়, সবসময় তারা নেতিবাচক চিন্তা করে, লিডিং টু ইনডিজিনাস পোর এলিমিনেশন, অটো ইনটক্সিকেশন, ভিতরটা তাদের তিক্ত হয়ে যায়, ব্যাড ব্রেথ অ্যান্ড ব্যাড পজিশন, এবং আস্তে আস্তে তারা নিজেদেরকে ভালো জায়গা থেকে পজিশন হারায় ফেলে। সো আমরা পাঁচটা বললাম, এবং ষষ্ঠটার ক্ষেত্রে তারা বলেছেন প্রোক্রাস্টিনেশন, আমরা জানি যে কোনো কিছু সময় মতো না করে খেলে পিছিয়ে, আচ্ছা দেখা যাবে কালকে, আচ্ছা হবে কালকে থেকে করি, এটাকে বলেছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন সম্পর্কে বলছে দ্য হ্যাবিট অফ পুটিং অফ আনটিল টুমোরো দ্যাট হুইচ শুড হ্যাভ বিন ডান লাস্ট ইয়ার, যেটা গত বছর হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে ঠেলে ঠেলে খালি আগামীকাল আগামীকাল বলে পিছিয়ে দেওয়া, স্পেন্ডিং এনাফ টাইম ইন ক্রিয়েটিং অ্যালিবাইজ অ্যান্ড এক্সকিউজেস টু হ্যাভ ডান দ্য জব, কাজ না করে নানান ধরনের যুক্তি খুঁজে তার পিছনে সময় নষ্ট করা, শ্রম নষ্ট করা। দিস সিমটম ইজ ক্লোজলি রিলেটেড টু ওভার কশনস, একটু আগে যে আমরা ওভার কশনসের কথা বলেছি সেখানে ওই জিনিসটা ছিল, ডাউটের মধ্যে ওই জিনিসটা ছিল, ওয়ারির মধ্যে এই জিনিসটা ছিল, রিফিউজাল টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি when it comes to be when it comes refusal to accept responsibility when it can be avoided, আপনার রেসপন্সিবিলিটি আছে কিন্তু যখনই আপনি সুযোগ পেলেন যে এখন আমার একটু কেটে পড়া যায় তখন ওখান থেকে বের হয়ে যাওয়া, উইলিং টু কম্প্রোমাইজ রাদার দেন পুট আপ এ স্কিপ ফাইট, আমরা কম্প্রোমাইজে আলাপ করেছিলাম যে যুদ্ধ না করে দ্রুত কম্প্রোমাইজ করে হ্যান্ডশেক করে বের হয়ে আসা, অ্যান্ড weakness of often total lack of self-confidence, definiteness of purpose, self-control, initiative, enthusiasm, ambition, thrift, সাউন্ড সবগুলো আসলে অন্যগুলোর সাথে একই রকম, অ্যাসোসিয়েশন উইথ দোজ হু অ্যাকসেপ্ট পভার্টি ইনস্টিড অফ সিকিং দ্য কোম্পানি অফ দোজ হু ডিম্যান্ড অ্যান্ড রিসিভ রিচেস, অর্থাৎ এমন সব বন্ধু বান্ধবের সাথে সারাদিন চলা কথা বলা যারা পভার্টির রাস্তাকে বেছে নিয়েছে, রাদার সেই সমস্ত মানুষের সঙ্গ ত্যাগ করা যারা রিচনেসের জন্য যুদ্ধ করছে। আমরা প্রায় 55 মিনিটের কাছাকাছি চলে এসেছি, আজকে আমরা এখানে শেষ করতে চাই আজকের আলোচনা, একটু বেশি থিওরিটিক্যাল হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে, বাট আমরা যদি একটু কুইকলি একটা সামারি করার চেষ্টা করি তাহলে লেখক বলেছেন যে আমরা 14তম চ্যাপ্টার পর্যন্ত যত জিনিস জেনেছি যেটা আমাদেরকে রিচনেসের দিকে সামনের দিকে নিয়ে যাবে, কিন্তু তারপরও এই 14তম জায়গায় এসে কিংবা এর আগের যে কোনো জায়গায় যদি মানুষ থেমে যায় তাহলে এর একটা বড় কারণ হচ্ছে তার মনে ভয় কাজ করছে। তাহলে ভয় কি? ভয়কে উনি বলছেন একটা স্টেট অফ মাইন্ড আর নাথিং এলস, এবং চাইলে স্টেট অফ মাইন্ডকে রিমুভ করে ফেলা যায়, কারণ মানুষের পক্ষে এটা সম্ভব, যদিও আনফর্চুনেটলি মানুষ তার মাইন্ডের স্টেটটাকে ঠিক না করে সারা দুনিয়াকে ঠিক করার চেষ্টা করছে, এবং আমরাও রিস্টার্ট ইউরসেলফে বলি যে স্টেট অফ মাইন্ডকে ঠিক করে আমাদের কাজ, এবং সেক্ষেত্রে তিনি ভয়কে বলেছেন ভয়কে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ভয়কে কারেক্ট করা যায়। ভয় নিয়ে উনি আলাপ করতে গিয়ে আরও বলেছেন ভয়ের মধ্যে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ইনডিসিশন, সেখান থেকে ডাউট, এবং আলটিমেটলি সেটা ভয় কনভার্ট হয়, কাজে আমাদের মধ্যে যখন সিদ্ধান্তহীনতা থাকে সেটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, কারণ এই সিদ্ধান্তহীনতা থেকে দ্বিধা হয়ে যে ভয়ের যে বিশাল গাছটা তৈরি হবে মনের মধ্যে সেটা কিন্তু খুব অজান্তে খুব নিরিবিলিতে হয়ে যাবে, আপনি টের পাবেন না। এই জন্য প্রত্যেক মুহূর্তে আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, এবং আমাদেরকে এই ভয় যাতে ডাউট থেকে এবং সিদ্ধান্তহীনতা থেকে তৈরি নয় সেখানেই আমাদেরকে উপড়ায় ফেলতে হবে। লেখক বলেছেন মূলত 6 ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করে, সেই ভয়গুলো হচ্ছে পভার্টি বা দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থ হয়ে যাওয়ার ভয়, ভালোবাসা হারানোর ভয় বা ভালোবাসার মানুষকে হারানোর ভয়, বৃদ্ধ হয়ে যাওয়ার ভয় এবং মৃত্যুর ভয়। তার মধ্যে উনি বলেছেন প্রথম 2টা ভয় পভার্টি এবং ক্রিটিসিজম,
এই দুটোই বেশিরভাগ মানুষ এক্সপিরিয়েন্স করে, অন্যগুলো কেউ কেউ করে কেউ কেউ করে না। এবং উনি বলছেন এছাড়া আরও যত ভয় আছে সবগুলো হচ্ছে এই সবগুলো 6টা ভয়ের বিভিন্ন রকমের কম্বিনেশন। এবং উনি বলেছেন যে আমরা অনেক সময় অনেক মানুষকে লাকি বলি যারা কিনা অল্প তুলনামূলকভাবে কম ক্যাপাসিটি থাকা সত্ত্বেও উইন করে, কিন্তু বেশি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও অনেক মানুষ উইন করতে পারে না। উনি বলে অ্যাকচুয়ালি লাকি আনলাকি ব্যাপার না, কেউ কেউ বেশি ভয় পায়, কেউ কেউ কম ভয় পায় বা ভয় পায় না, এই জন্য এটা হয়। এবং উনি বলেছেন যে ফিয়ার অফ পোভার্টির কথা বলতে গিয়ে বলেছেন যে উনি খুব অবাক হন, কারণ পৃথিবীতে মানুষ ধনী এবং দরিদ্র বিষয়টা খুব সহজে বুঝতে পারে। ধনী এবং দরিদ্র হওয়ার রাস্তা দুটো আলাদা, দুটো একদম অপোজিট ডিরেকশন। তারপরে মানুষ কেন যেন ধনী হতে চায় অথচ সারাদিন দারিদ্র নিয়ে চিন্তা করে, এবং যেহেতু ব্যাক অফ মাইন্ড দারিদ্র বিষয়টা থেকে যায়, এবং এই কারণে বেশিরভাগ মানুষ দারিদ্র দিয়ে এন্ড আপ করে। এই জন্য উনি খুব সাবধান করেছেন আমাদের দারিদ্র নিয়ে বেশি চিন্তা করার ব্যাপারে, কারণ উনি বলছেন দারিদ্র কি করে মানুষের চিন্তা ভাবনাকে প্যারালাইজ করে দেয়, আমাদের মধ্যে যত পজিটিভ ফ্যাকাল্টি সেটাকে বন্ধ করে, আমাদের ইমাজিনেশনকে নষ্ট করে, আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে, এই ধরনের অনেকগুলো নেগেটিভিটি আমাদের মধ্যে তৈরি করে বা একসময় আমাদের মধ্যে ল্যাক অফ পারপাস তৈরি করে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের রিচ তৈরি করার জন্য প্রথম রাস্তা ছিল। এবং উনি মানুষের একটা খারাপ স্বভাব সম্পর্কেও বলে দিয়েছেন যে মানুষ আসলে ইকোনমিক্যালি আরেকজনকে পরাস্ত করতে চায়, এটাও আরেকটা কারণ যেটার জন্য মানুষের মধ্যে ধনী হওয়ার থেকে আরেকজনকে দরিদ্র বানানোর বিষয়টা বেশি কাজ করেছে। এবং উনি বলেছেন যে ফিয়ার অফ পোভার্টি, এই দারিদ্র্যের ভয়টা হচ্ছে মানুষের মধ্যে অনেক মানে বেশিরভাগ মানুষের মধ্যে আছে, কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ মানুষ এটা অস্বীকার করে, যেহেতু এটা তাদের অন্যের সামনে বলতে খারাপ লাগে। যদি আমি মোটেই খারাপ বোধ করিনি, আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবং উনি বলছেন যেহেতু মানুষ এটা অস্বীকার করতে চায় এবং সে নিজের অজান্তেই নিজেকে এটাতে কোয়ালিফাই করে, এই জন্য এর ব্যাপারে উনি খুবই সাবধান থেকে সব ভয়ের ক্ষেত্রেও, দারিদ্র্যের ভয়ের ক্ষেত্রেও জোর দিয়ে বলেছেন যে খুব ভালো করে নিজেকে রিসার্চ করতে হবে অ্যাওয়ারনেসের সাথে, রেজিস্টার্ড ইয়োরসেলফে আমরা বলেছি। এবং এই অ্যাওয়ারনেস বিল্ড করে আমরা যদি খুঁজতে থাকি তাহলেই আমরা এটা বের করতে পারবো। এবং এটা বের করার পথে লেখক বলেছে প্রয়োজনে তুমি অন্যের সাহায্য নাও, বিশ্বস্ত কারো সাহায্য নাও, যে তোমাকে এডিকুয়েট কোয়েশ্চেন করে এটা থেকে বের করে আনতে পারবে। মানে ভয় থেকে তো আর বের করা যাবে না, ভয়টা আছে কিনা এটা আইডেন্টিফাই করে দিতে পারবে। এবং কিছু সিমটমের কথা উনি বলেছেন, যেখানে উদাসীনতার মধ্যে বেশগুলো জিনিস আমরা আলোচনা করেছি, বইতেও পাওয়া যাবে, আমাদের আগের কিছুক্ষণ 5-7 মিনিট আগে আমরা আলোচনা করলাম এটা। আমাদের সিদ্ধান্তহীনতার অনেকগুলো উদাহরণ দিয়েছেন, ডাউটের উদাহরণ দিয়েছেন, ওয়ারি, ওভার কশাস, অতি সাবধানী হয়ে যাওয়া, এবং ফাইনালি প্রোক্রাস্টিনেশন অর্থাৎ কোনো জিনিসকে পিছিয়ে দেওয়ার যে মানসিকতা, সেই বিষয়টার উপর উনি জোর দিয়েছেন। আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আরও একবার, যেহেতু আমাকে একটু শেষের দিকে একটু ফাস্টার যেতে হয়েছে সময়ের কারণে, আপনারা দয়া করে পার্টিকুলারলি যে জায়গাগুলো আমি অনেকগুলো পয়েন্ট আছে আমি তো সব স্টেট বাই স্টেট আলাপ করতে পারিনি, এগুলো আপনাদের নোটও করতে হবে, আপনারা কাইন্ডলি বইটা থেকে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের আর ডিসকাশনটা রিএনফোর্স হবে। সো এরই সাথে আজকে আমরা 21তম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের 21তম দিনের ক্লাস শেষ করছি। প্রবলি আর ম্যাক্সিমাম 2 দিনই আমরা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শেষ করে ফেলবো উইদিন জুন। আর আজকে ছিল আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের 60তম দিনের আলোচনা। আমরা আগামীকাল আমাদের সাপ্তাহিক ছুটি পড়েছে, সো একটু অন অফ হয়ে যাচ্ছে আমার জন্য, আমি বুঝতে পারছি আপনারাও হয়তো একটু বিরক্ত হচ্ছেন। আমি চেষ্টা করব আরও কত দ্রুত কনসিস্টেন্ট হওয়া যায়। সো শনিবার আমাদের জন্য ছুটি থাকবে, রোববারের দিন আমরা রিস্টার্ট ইয়োরসেলফের কোনো মৌলিক কোনো একটা আলোচনা নিয়ে ফিরে আসবো, সম্ভবত আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলবো। আর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি লোক সংখ্যা আজকে অনেক কমে গেছে যে কোনো কারণে, আপনাদের কাছে অনুরোধ যে আমরা কিন্তু সামনে জুন মাসের মাঝামাঝি সময় রিস্টার্ট ইয়োরসেলফের মৌলিক যে আলোচনাগুলো, যে 12টা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেটা আমরা আবার রিস্টার্ট করবো, রিস্টার্ট ইয়োরসেলফকে আমরা রিস্টার্ট করবো। সো আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি রিস্টার্ট ইয়োরসেলফ রিফ্রেশ করতে চায়, কিংবা তারা জানে না নতুন করে শুরু করতে চায়, জুনের 15-20 তারিখের আগে তাদেরকে জয়েন করতে বলবেন। আপনারা আমাদের গ্রুপে আপনাদের ফ্রেন্ড এবং সমমনা অন্যদেরকে আমন্ত্রণ জানাতে পারেন, যাতে তাদেরকে নিয়েই আমরা এই রিস্টার্ট ইয়োরসেলফের নতুন ক্লাসটা, যেখানে আমরা স্পেশালি রিস্টার্ট ইয়োরসেলফের 12টা বেসিক থট নিয়ে আমরা আলোচনা করব, সেটা আমরা শুরু করতে পারি। সেই পর্যন্ত আপনারা যেখানেই থাকবেন অনেক নিরাপদ থাকবেন। রোববারের দিন রাত 10টায় আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।